রমজানের বাজারে তেল চিনির সংকট নিয়ে দুশ্চিন্তা, দাম বাড়ার শঙ্কা। বেগুন, শসা, গাজর, লেবুর দাম চড়া। শরীয়তপুরে ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, 2 জনের মৃত্যু। বগুড়ায় বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা। ভোলার গ্যাস গ্রিডে নিতে আপাতত সিএনজি, এলএনজিতে ভরসা। পাইপলাইনে বরিশাল হয়ে খুলনা ফেনীতে পাঠানোর চিন্তা। It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I want this. এবং ট্রাম্প জেলেনস্কি উত্তপ্ত বৈঠকে হয়নি খনিজ চুক্তি। নিরাপত্তার নিশ্চয়তা চাই ইউক্রেন, অকৃতজ্ঞ বললেন মার্কিন প্রেসিডেন্ট। স্বাগত। এখন ঢাকায় শুনছিলেন শিরোনাম, আছি গালিব ইবনে রিয়াজ। রমজানের সবজি ও আমিষের সাথে ছোলা, তেল, চিনি, খেজুর সহ ৮ থেকে 10টি পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি বছরই অস্বাভাবিক মুনাফা করে অসাধু ব্যবসায়ীরা। তবে এবার মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু পদক্ষেপে কয়েকটি পণ্যের দাম গেল বছরের তুলনায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পুরনো নিয়মেই তেল ও চিনির সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করা হচ্ছে। আরও জানাচ্ছেন আতাউর নিয়ম। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রহমতের বার্তা নিয়ে আসে রমজান। সেহরিতে পুষ্টিকর খাবারের মাধ্যমে সারাদিন রোজা রেখে ইফতার হয় মুখরোচক খাবারে। দীর্ঘ 1 মাস আল্লাহর নৈকট্য লাভের আশায় এই ইবাদত পালন হয় কিছুটা বাড়তি আয়োজনে। স্বল্প, মধ্যম বা উচ্চ আয়ের মানুষের সেহরি বা ইফতারের পাতে পদের সংখ্যার পার্থক্য থাকলেও রমজান পালনে সাধ্যের কোনো কমতি রাখা হয় না। কিন্তু এই সুযোগ কাজে লাগে প্রতি বছরই বাজারকে অস্থির করে তোলে অসাধু ব্যবসায়ীরা। ছোলা, তেল, চিনি ও খেজুর সহ যেসব পণ্যের চাহিদা বেড়ে যায়, কৃত্রিম সংকট তৈরি করে সেগুলোর দাম কয়েক দফা বাড়ানো হয়। যার একই চিত্র দেখা যায় কাঁচামরিচ, লেবু বা মাছ ও মুরগির মতো সবজি এবং আমিষের বিশেষ পণ্যে। তাই এবার আগে থাকতেই দেশীয় বাজারের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে রমজানের চাহিদা থাকে এমন বিশেষ 10টি পণ্যে। কম আমদানির অজুহাতে সরবরাহের সংকট দেখিয়ে যার দাম কয়েক দফা বাড়ায় অসাধু বাজারজাতকারীরা। আমরা এগুলো চাহিদা সবকিছু ঠিক আছে, দামও এগুলো আগে কম আছে, শুধু তেলের দামটা একটু সমস্যা, তেল পাইতেছি না ঠিক মতো। শুধু সমস্যাটা দেখা দিচ্ছে তেলের। তেল মনে করেন কোম্পানি ঠিক মতো দেয়ও না, আমরাও পাই না। আবার শুনলাম যে 20 তারিখের পরে আবার তেলের কোনো সংকট থাকবে না। রমজানকে উপলক্ষে তারা একটা ক্রাইসিস দেখায়, দাম বাড়ানোর জন্য একটা চিন্তাধারা করতেছে। প্রতি বছর রমজানের তেল, চিনি, ছোলা ও খেজুর সহ 8 থেকে 10টি পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয় অসাধু ব্যবসায়ীরা। তবে এবছর দাম ও সরবরাহ ঠিক রাখতে আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। এরপরও যদি দাম বাড়ে তবে এই অসাধু চক্রের দৌরাত্ম্য শেষ হবে কবে? গত বছর জানুয়ারিতে রোজায় বহুল ব্যবহৃত 8 ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করে বাংলাদেশ ব্যাংক। রাখা হয় 90 দিন বাকি রেখে পণ্য আমদানির সুযোগ। কিন্তু এরপরও সে সময় কয়েকটি পণ্যে অযৌক্তিক দাম বৃদ্ধি পেতে দেখা গেছে। ইতিমধ্যে সেসব পণ্য আমদানিতে বেশ কিছু শর্ত শিথিল করে প্রণোদনা দিয়ে কয়েকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ডলারের দাম বাড়লেও এসব পণ্যের কয়েকটি দাম গত বছর থেকে কম আছে বলে জানান ব্যবসায়ীরা। সেই সাথে তেল ও চিনির সংকট থাকবে না বলে জানান তারা। কিন্তু দাম বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি বাজারজাতকারীরা। কোনো অসুবিধা না, কোনো অসুবিধা ব্যাংকের না, ডলার কোনো ক্রাইসিস নেই। দাম বাড়বে না, আরো কমবে, 2-4 টাকা কমবে। 90 টাকা তো 95, 92, 88 হইব। তো তেলটার সংকট ছিল মাঝখানে, এখনো সংকট আছে। দামটা তো আমরা তো আগের মতোই রাখছি। অত খুচরা দোকানদার যারা তারা নিয়ে হয়তো তারা 10 টাকা বা 5 টাকা বেশি বিক্রি করে, খুচরা দোকানদার বিক্রি করে। আমরা কোম্পানি যে রেট আমরা ওই রেটে বিক্রি করতেছি। খেজুরগুলো যে আমদানি করেছি, আশা করি যে রমজানের ভিতরে সব খেজুর
বন্দরে পৌঁছবে এবং দামও গতবারের থেকে প্রায় 20 থেকে 25% দাম কম আছে এই বছর। নিম্ন আয়ের মানুষের জনদুর্ভোগ কমাতে রমজানে অযৌক্তিক দাম বাড়ানো নজরদারি ও কঠিন শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। সবসময় যেটা চেষ্টা করা হয় যাতে সরবরাহটা ঠিক থাকে, এবারও হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রায় বলা হচ্ছে যে আমাদের আমদানি অথবা সরবরাহে কোনো হয়তো বিঘ্ন নাই, কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন। মানে পণ্য সামগ্রী ঠিকই থাকলো, কিন্তু দ্রব্যমূল্য যদি নাগালের বাইরে চলে যায় এবং সঠিক সময়ে সঠিক জায়গায় যদি আমরা এটা সরবরাহটা নিশ্চিত করতে না পারি, তাহলে এটা যথাযথ মজুদ থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগটা কমবে না। কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ানোর সিন্ডিকেট ভাঙা গেলে রমজানে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে জানান ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। পবিত্র মাহে রমজান মাস ঘিরে নিত্যপণ্যের বাজারে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। আমরা জানতে চাই বাজারের কি অবস্থা। আমাদের সঙ্গে 3 সহকর্মী যুক্ত হয়েছেন। কারণ বাজার থেকে সানি মৃধা, চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ এবং সিলেট থেকে গুলজার আহমেদ। শুরুতেই সানি, আপনার কাছ থেকে জানতে চাই যে আর মাত্র কয়েক ঘন্টা আগামীকাল থেকে মাহে রমজান শুরু হচ্ছে, আপনি কারণ বাজারে আছেন, আবার একই সাথে কিন্তু মাসেরও শুরু, অর্থাৎ যারা পুরো মাসের বাজার করেন, রমজানের প্রস্তুতি, সব কিছু মিলে বাজারে কিন্তু ক্রেতার সমাগম বেশি হওয়ারই কথা। সেই প্রভাবটা দামের উপরে কেমন প্রভাব পড়ছে? হ্যাঁ গালিব, আপনাকে বলে রাখি, আপনি যেমনটা বলছেন আর কয়েক ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টা পর চাঁদ দেখা কমিটি যদি চাঁদ দেখতে পারে তাহলে অবশ্যই আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। সেই মাহে রমজানকে ঘিরেই কিন্তু আজকের বাজারে যত আয়োজন, অর্থাৎ রমজান মাসে যেসব পণ্যের চাহিদাগুলো বেশি থাকে সেই পণ্যের চাহিদা মোতাবেকই কিন্তু ক্রেতারাও ভিড় করছেন। একই সাথে তারা কিন্তু প্রায় সব ধরনের পুরো রমজান মাসের বাজার করার জন্য আসছেন। যেহেতু শনিবার দিন আজকে সরকারি ছুটি, একই সাথে মাসেরও শুরু, তারা কিন্তু প্রায় শুরু থেকে, অর্থাৎ সকাল থেকে যখন আমি আসছি তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিন্তু বাজারে ক্রমশই যত সময় গড়াচ্ছে ক্রেতারাও বাড়ছে। তবে তাদের সবথেকে বেশি ক্ষোভটা ছিল যে রোজার মাস জুড়ে সয়াবিন তেলের চাহিদা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায়, সেই সাথে সয়াবিন তেলের যে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু তাদের সয়াবিন তেলের যে সংকট, অর্থাৎ কয়েক দোকান ঘুরেও তারা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। একই সাথে আমরা যেটা দেখলাম যে কারণ বাজার এত বড় একটি বাজার, অর্থাৎ পাইকারি বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটি বাজার, সেখানেও কিন্তু সয়াবিন তেলের একটি সংকট রয়েছে। তারা আমাদেরকে যেমনটা বলছিল যে চাহিদা মোতাবেক ডিলারের কাছ থেকে চাওয়া হলেও তাদের যে পরিমাণে চাহিদা আছে সেই পরিমাণে সাপ্লাই অর্থাৎ সরবরাহ তারা দিতে পারছে না, এই কারণে তাদের সংকট। তবে কী কারণে সাপ্লাই কম দিচ্ছে সেটি তারা জানাতে আমাদেরকে ব্যর্থ হয়েছেন। তবে এর বাইরেও যদি দেখি যে বেশ কিছু কাঁচা বাজারের দামও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শসা থেকে শুরু করে শসা, বেগুন, লেবু, অর্থাৎ আমরা দেখি যে ইফতারির সময় বাহারি রকম শরবত বানানো হয়, এতে কিন্তু লেবুর বড় একটি ভূমিকা রাখে। অর্থাৎ এই শরবত বানানোর ক্ষেত্রে বা লেবুর চাহিদা যে রোজার মাসে বাড়ে, এই কারণে কিন্তু লেবুর দাম বাড়িয়ে ফেলা হয়েছে। ক্রেতারা যেমনটি বলছিলেন যে রমজান মাসে অন্য অন্য দেশে যেমনটা ব্যবসায়ীরা ছাড় দিয়ে থাকে, এর পুরো উল্টো চিত্রই বাংলাদেশ, অর্থাৎ রোজাকে ঘিরে তারা ব্যবসায়ীরা অধিক মুনাফার ক্ষেত্রে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে থাকে। তবে তারা বলছে সার্বিক পরিস্থিতি মিলিয়ে, অর্থাৎ কিছু কিছু পণ্যের দাম বাড়লো, কিছু কিছু পণ্য স্থিতিশীল থাকলেও ক্রেতারা কিন্তু বাজারে ভিড় করছে এবং বেচা কিনাও বেশ ভালোই হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে যদি ব্রয়লার মুরগি বলি বা মাংস বলি, খাসির মাংস বলি, গরুর মাংস বলি, সেই মাংসের দামও বেড়েছে, মাছের দামও বেড়েছে। যেহেতু সেহরির সময় সবাই একটু আমিষ জাতীয় খাবার খেতে পছন্দ করে, বা যেহেতু পুরো দিনটা রোজা থাকে, না খেয়ে থাকতে হয়, সে কারণে কিন্তু সেহরির সময় একটু বেশি করে খাওয়ার জন্য থাকে, বা বেশি করে একটু ভোজের জন্য কিন্তু মাছ মাংস পছন্দের তালিকায় থাকে, সে কারণে কিন্তু এসব পণ্যের দামও বেড়েছে বলে আমরা দেখতে পেরেছি। তবে ক্রেতারা বলছেন যে শুধু রমজানকে ঘিরে যদি এভাবে হয়ে যেন না হয়, রমজানকে ঘিরে যেন বাজারের অবস্থা স্বাভাবিক থাকে, এই কারণে কিন্তু বেশি পরিমাণে নজরদারিতে আসলে রাখা উচিত। পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তারাও আসলে রোজার পবিত্রতা রক্ষার্থে, অর্থাৎ যারা রোজাদার থাকবেন বা রোজার পবিত্রতা রক্ষার্থে কিন্তু তাদেরকে দাম সহনশীল পর্যায়ে রাখার জন্য তারা আহ্বান করছেন। তবে আমরা যেমনটা দেখছিলেন বাকি সব পণ্য যেমন সাদা চিনি, লাল চিনি, এগুলোর দাম কিন্তু স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। চিনির দাম যেমনটা বিক্রি হচ্ছে 120 টাকা, যেটা আগে ছিল 130 থেকে 40 টাকা। ছোলার দামও কিন্তু স্বাভাবিক আগের তুলনায় কিছুটা কমেছে। তবে সার্বিক পরিস্থিতি মিলিয়ে গেল বছরের তুলনায় ক্রেতারা
বলছেন এবারের বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, আর সেটা নিয়েও তারা মোটামুটি সন্তুষ্ট। তবে বাজারটা যেন নিয়মিত মনিটরিং করা হয় বা বাজারের বাকি সব পণ্যের যে দামগুলো বৃদ্ধি রয়েছে সেগুলো যেন নজরদারিতে এনে কমিয়ে ফেলা হয়। তো গালিব, এই ছিল আসলে রমজানের শেষ মুহূর্তে বাজার নিয়ে সবশেষ পরিস্থিতি আমার কাছে। সানি, এবারে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে হাসান হোসাইন। জিয়াদ, যেটা জানতে চাই এই যে চিনি কিংবা অন্যান্য যে তেল, এগুলো সরকার নানান ধরনের সিদ্ধান্তে সেগুলো হয়তো বা কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়, শুল্ক কমিয়ে কিংবা নানানভাবে, কিন্তু সবজির বাজারে বিশেষ করে রমজানে যেগুলোর চাহিদা সব থেকে বেশি থাকে, বেগুন, শসা, গাজর, লেবু, এগুলোর বাজার কেমন চট্টগ্রামের? গালিব, মূলত ছোলা কিংবা খেজুর, তেল, চিনি এসবের বাজার আমদানিকারক থেকে খাতুনগঞ্জের পাইকারি বাজার কিংবা খুচরা বাজার পর্যন্ত এক ধরনের মনিটরিংয়ের সুযোগ থাকে নজরদারির, এবং সেটি হয়েছে। কিন্তু সবজির যে বাজার, সবজির যে সাপ্লাই চেইন বা সরবরাহ যে চেইন, সেখানে আসলে কিছুটা জটিল, কারণ কৃষক পর্যায় থেকে ব্যাপারীরা কিনে এনে এখানে আড়তগুলোতে বিক্রি করেন এবং সেই আড়ত থেকে হাত ঘুরে মূলত এই কাঁচা বাজার বা খুচরা বাজারগুলোতে আসে। সেখানে খুব একটা নজরদারি কিন্তু এবার হয়নি। ফলে অন্যান্য ভোগ্যপণ্যের বাজার যেমন ছোলা, খেজুর, চিনি যেমন দাম বাড়েনি, সরবরাহ পর্যাপ্ত ছিল, তেমনি কাঁচা বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কিন্তু বেড়েছে। অর্থাৎ যথারীতি কাঁচা বাজারের দাম বৃদ্ধির যে প্রবণতা অসাধু ব্যবসায়ীদের কিংবা সিন্ডিকেটের, সেটি আসলে এবার আর ঠেকানো সম্ভব হয়নি চট্টগ্রামে। আমরা যদি একটু বলি যে ক্ষীরা, গত এক সপ্তাহ আগে ক্ষীরা বিক্রি হয়েছিল 30 টাকা কেজি, আজকের বাজারে বিক্রি হচ্ছে সেটি 50 থেকে 60 টাকা কেজি, অর্থাৎ প্রায় 20-30 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে এই লেবুর দাম। আমরা দেখছি যে এক হালি লেবু বিক্রি হচ্ছে 100 টাকায়, প্রতি জোড়া লেবু 50 টাকা, 40 থেকে 50 টাকায় লেবু বিক্রি হচ্ছে, অর্থাৎ লেবুর দাম বেড়ে গিয়েছে অনেকখানি। কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত, এবং ক্ষীরার পাশাপাশি যে গাজর রয়েছে 30 টাকা কেজি বিক্রি হচ্ছিল, আজকে 40 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন, যেহেতু বেগুনের এক ধরনের চাহিদা থাকে রমজান মাস আসলে রোজাদারদের কাছে, বেগুনের চাহিদাও বাড়ে, তেমনি বেগুনের দামটিও বেড়েছে। 30-40 টাকা বেগুন বিক্রি হচ্ছিল, আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে বেগুন। টমেটো সহ অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল আছে। আর এর পাশাপাশি ব্রয়লার মুরগি, মাছ, সেই পণ্যগুলোর দামও কেজিতে 10-20 টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি 180-90 টাকায় বিক্রি হচ্ছিল, আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি সেটি 200 টাকা, অর্থাৎ 10 টাকা কেজিতে বেড়ে গিয়েছে। আর এর পাশে যদি বলি ছোলা কিংবা চিনি, সেগুলো আগের দামে এবং পর্যাপ্ত সরবরাহ, তার কারণ হিসাবে তারা বলছিলেন এবার ক্ষুদ্র মাঝারি আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে পেরেছেন। তবে তেলের এক ধরনের সংকট দেখা দিয়েছে বাজারে, এবং এই খুচরা যে দোকানগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত তেলের সরবরাহ নেই। এটি ডিলার পর্যায় থেকে এক ধরনের সংকট তৈরি করা হয়েছে বলে খুচরা দোকানিরা দাবি করছেন। গালিব, সিলেটে আছেন আমাদের আরেক সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, আমরা সানি মৃধা কিংবা হুসাইন জিয়াদের কাছ থেকে মোটামুটি বাজার সম্পর্কে ঢাকার এবং চট্টগ্রামের ধারণা পেলাম। সিলেটের পার্থক্যটা জানতে চাই, গতবারের থেকে এবারের রমজানে দামের পার্থক্যটা কেমন দেখছেন, আর বাজার নিয়ন্ত্রণে কোনো মনিটরিং আপনার এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা? আচ্ছা দেখুন, আসলে আরও কয়েক ঘন্টা পরেই রমজান শুরু হবে, অর্থাৎ আজকের দিনের পরেই। সুতরাং যারা জনসাধারণ আছেন তাদের আসলে বাজারমুখী প্রবণতাটা একটু বেশি। অন্যান্য রমজানের কথা বলতে গেলে আমরা যদি তুলনা করি, প্রথমেই বলি যে তেলের বাজার, অর্থাৎ সোয়াবিন তেলের যে চাহিদা এবং যে দাম, সেটি আসলে নিতান্তই অনেকটা বেশি। এবং আমরা দেখেছি গত কয়েকদিনে সিলেটে যে সোয়াবিন তেলের সংকট দেখানো হয়েছে, এবং এই সংকট দেখেই মূলত যেখানে 5 লিটার 890 টাকায় বিক্রি করা হতো, সেটি এখন প্রায় 970 টাকা, 980 টাকা, অর্থাৎ বাজার ভেদে দামেরও কিন্তু তারতম্য রয়েছে। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে সোয়াবিন তেলের সংকট আজকে তৈরি হয়নি, এটি বিগত 10-15 দিন থেকে সিলেটের প্রত্যেকটি বাজারে আছে। অনেক দোকানে আসলে যারা মধ্যবিত্ত রয়েছেন তারা কিন্তু আসলে কোনোভাবেই তারা তেল সংগ্রহ করতে পারছেন না। এবং আমরা যতটুকু জানি যে আমরা দেখেছি যে কোনোভাবেই হোক যে বাজার নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সেটি অন্যান্য বছরের তুলনায় একটু ঘাটতি দেখা যাচ্ছে। এবং অন্যান্য বছর আমরা দেখি সাধারণত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা প্রশাসন এবং সিলেট চেম্বার অব কমার্স সহ অন্যান্য যে প্রতিষ্ঠান, তারা মূলত বাজার তদারকি করেন। কিন্তু এবার আসলে ওই রকম বাজার তদারকি রোজার আগে শুরু হবে, এটা কিন্তু আমাদের দেখিনি। আমরা যতটুকু যারা বিক্রেতা আছেন তাদের সাথে যখন আমরা কথা বলছি, তারা বলছেন যে চিনির দাম মোটামুটি স্থিতিশীল আছে, অর্থাৎ চিনি যেখানে 120 টাকা কেজিতে বিক্রি হতো, আজকে সেটি 115 টাকা, কোথাও 110 টাকা এবং কোথাও 120 টাকা বিক্রি হচ্ছে। বাকি যে অন্যান্য বিশেষ করে রমজানের যে ভোগ্যপণ্য যেগুলো আছে, আমরা যদি বলি যে তেল, খেজুর, ছোলা, ডাল, অন্যান্য যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, সেগুলোর দাম কিন্তু প্রতিনিয়তই বাড়ছে।
এবং আমরা দেখেছি যে এখানে ব্যবসায়ী যারা বলছেন যে যেহেতু চাহিদা বেশি এবং সরবরাহটা কম, স্বাভাবিকভাবেই প্রতিটা পণ্যের দাম 5 টাকা থেকে 10 টাকা, কোথাও আবার 20 টাকা বৃদ্ধিতে কিন্তু বেচা কেনা হচ্ছে। এবং বিশেষ করে আমরা যদি ডিমের বাজারটা বলি, অর্থাৎ ডিমের বাজারে কিন্তু দাম এতদিন বেশি থাকলে, অর্থাৎ 44 টাকা 45 টাকা খুচরা বিক্রি হলেও হালি এই মুহূর্তে আসলে 40 টাকা 42 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ কোনো পণ্যের দাম বেড়েছে, আবার কোনো পণ্যের দাম স্থিতিশীল আছে, আবার কোনো পণ্যের দাম কিছুটা কমেছে। তো বাজার তদারকি ব্যবস্থায় জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলছিল যে জেলা প্রশাসন ইতিমধ্যে একটি মনিটরিং কমিটি তারা করেছে এবং কৃষি বিপণন সংস্থা এবং কৃষি অধিদপ্তর বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে মূলত তারা বাজার পরিচালনা করবেন এবং বাজারের নির্ধারিত যে দাম সেটি তারা নির্ধারণের জন্য ব্যবসায়ী সমিতিকে তারা অবগত করেছেন এবং তারা ব্যবসায়ীদের কাছে তারা সহযোগিতা পেয়েছেন। আর সাধারণ মানুষ যারা আছেন অর্থাৎ ক্রেতা, তারা বলছেন আসলে তারা নিরুপায়, যেহেতু এটি কিনতেই হবে, সুতরাং কিনতে হচ্ছে যেখানে যে দাম আছে হয়তোবা কিছুটা বাকবিতণ্ডা করে বা দর কষাকষি করে দাম কিছুটা কমাতে পারছেন। তো সব মিলিয়ে সিলেটের বাজার যে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা স্থিতিশীল, তবে বাজার যে মনিটরিং ব্যবস্থা সেটি কিছুটা দুর্বল রয়েছে। যদিও জেলা প্রশাসন জানিয়েছে আগামীকাল থেকে তারা এই বাজার তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ তথ্য বাজার সম্পর্কিত। শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় রাতে ডাকাত সন্দেহে 8 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এর আগে তাদের এলোপাতাড়ি গুলিতে আহত হয় স্থানীয় 3 জন। জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সামগ্রী। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। শুক্রবার রাত 11টা শহরের কীর্তিনাশা নদীতে স্পিডবোট চালিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত চক্রের সদস্যরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়লে এলোপাথারি গুলি ও হাত বোমা ছোড়ে তারা। এলাকায় ডাকাতের উপস্থিতির খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাইকিং করা হয় আশপাশের এলাকাতেও। মুহূর্তেই শত শত মানুষ ডাকাতদের ঘিরে ফেলে। বিক্ষুব্ধ মানুষ ডাকাত দলের 7 জনকে আটক করে গণধোলাই দেয়। রাত 10টা-9টা বাজে যদি এরকম বড় ধরনের ক্রাইম হয়, দেশে এই ধরনের এই সন্ত্রাসবাহী মনে করেন ছিবুট নিয়ে এত বড় ক্রাইম করে, তখন এই জায়গায় আমার ভয় না, আমার তো পুরো আতঙ্কে আছে। এমনি তো মানুষ গোলাগুলি করে আমার হাগলাগায় অস্ত্রপাতি গুলিগালি করছে। রাত 12টার পর থেকে আমাদের আস্তে আস্তে করে 5 জন ডাকাত সদস্যকে আনা হয় এবং এরা প্রথমে যে 5 জনকে আনা হয় তারা সবাই জীবিত, বাট তারা আশঙ্কাজনক। 1টার দিকে যখন আবার 2 জন ডাকাত দলের সদস্য আনা হয় এবং আমরা তাদেরকে প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা করে এবং ইসিজি করার পরে আমরা তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে যে তারা 2 জন মৃত। পরে ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ডাকাতদের ছোড়া গুলি আর হাত বোমায় আহত হয় স্থানীয় 4 জন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় 5 ডাকাত ও 2 জন স্থানীয়কে ঢাকায় পাঠানো হয়েছে। আর ঘটনার তদন্তে কাজ করছে সিআইডি পুলিশ। ডাকাত হলো অজ্ঞাত, তার পরিচয় শনাক্তকরণের জন্য আসছি। তার হাতের ফিঙ্গার রিজ নিছি, আমরা সার্চ দিছি, কিন্তু আমাদের ডিভাইসে আসতেছিল নট ম্যাচ। এই যে ডাকাতরা ওই মাদারীপুরের রাজারচর থেকে আমাদের শরীয়তপুরে আঙ্গারিয়া হয়ে রাজনগরের দিকে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়টা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল পার্টি আছে এদেরকে বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট করি। এক পর্যায়ে তাদেরকে বিভিন্ন স্থান থেকে ধৃত করে আর কি, এবং ধৃত করার পরে তাদেরকে আমরা যেটা জানতে পারি যে তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে। নিহত 2 ডাকাতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, এর আগের 2 সংবাদে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যেটি জানতে চাই যে যাদের ডাকাত সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে তাদের বিস্তারিত পরিচয় জানা গেছে কিনা, তারা কি পেশাদার ডাকাত, তাদের কোনো ক্রাইম হিস্টোরি আছে কিনা?
গালিব, সাময়িক একটি পরিচয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা তাদের নাম পরিচয় জানতে চেয়েছেন এবং সেই নাম পরিচয় 8 জন ডাকাতের মধ্যে 4 জনেরটা পাওয়া গেছে। এর মধ্যে রিপন মুন্সীগঞ্জ তার বাড়ি এবং আনোয়ার কুণ্ডেরচর, জাজিরার কুণ্ডেরচর বাড়ি। সজীব নামে একজন আছেন যার বাড়ি মাদারীপুরের শিবচরে এবং কিছুক্ষণ আগে ডাকাত সন্দেহে যে গণধুলাইয়ের পর হাসপাতালে ভর্তি আছে তার নাম রাকিব, তার বাড়িও মুন্সীগঞ্জ, এমনটা ডাকাত সদস্যদের মুখ থেকে জানা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত কোনো তথ্য বেরিয়ে আসেনি যে তাদের পেছনে কোনো ডাকাতির ঘটনা ঘটেছে বা তারা কোন উদ্দেশ্যে এই নৌপথে এসেছিলেন। তবে পুলিশ সুপার নজরুল ইসলামের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে এই মাদারীপুরের রাজারচরে তারা একটি বাল খেটে জিম্মি করে এবং বাল খেটে ওঠার পরে তারা অস্ত্র নিয়ে ওঠে এবং তখন বালকেটের শ্রমিকদের সাথে তাদের সংঘর্ষ বাজে। এই ঘটনাকে কেন্দ্র করেই জনতার সাথে, স্থানীয়দের সাথে এই ডাকাত দলের সদস্যদের সংঘর্ষ বা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর থেকেই গুলি বিনিময় হয় ডাকাত দলের পক্ষ থেকে। এতে স্থানীয় 4 জন শরীয়তপুরের এবং মাদারীপুরের 6 জন আহত হয়। শরীয়তপুরের আহত 4 জনের মধ্যে 3 জনকে ঢাকা পাঠানো হয়েছে, তাদের আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আর ডাকাত সদস্য হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের 5 জনের আহত 5 জনের ঢাকা মেডিকেলে রয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক। আর নিহত যেই 2 ডাকাত সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের সুরত হাল শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের ময়নাতদন্তের কাজ চিকিৎসকরা করবেন, এমনটা শরীয়তপুর হাসপাতাল সূত্র আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে গালিব, এই ডাকাত শব্দটি বা ডাকাত কথা বলার পর থেকে সকাল থেকে কিন্তু হাসপাতালে উৎসুক জনতার ভিড় বাড়ছে। স্থানীয়রা বলছেন যে এই ডাকাত দল নাকি তারা অন্য কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য কোনো ঘটনা ঘটেছে সেটি তারা খতিয়ে দেখার জন্য দাবি জানিয়েছেন। ধীরে ধীরে হাসপাতাল এলাকায় কিন্তু উৎসুক জনতার ভিড় বাড়ছে। তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং শরীয়তপুরে কিন্তু এই মুহূর্তে বেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে গালিব। শরীয়তপুরে ডাকাতি সন্দেহে কয়েকজনকে গণপিটুনি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। এদিকে মধ্যরাতে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, এই মর্মান্তিক ঘটনায় পুলিশ কি বলছে, এখন পর্যন্ত জড়িত কাউকে কি গ্রেপ্তার করা গেছে কিনা, আর মা মেয়ের মরদেহ এখন কোথায় আছে? গালিব, মা এবং মেয়ে দুজনের মরদেহই ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুলিশ জানিয়েছেন যে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এখন মামলা প্রক্রিয়াধীন রয়েছে আর পুলিশ অভিযুক্তকে ধরতে তৎপর হয়ে উঠেছে। এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি, তবে আমরা স্থানীয়দের বরাত দিয়ে যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে গেল রাতে 1:30টার সময় বগুড়ার গ্রাম এলাকার একটি বাড়িতে ঢুকে মেয়েকে কোপানো হয় এবং সেই সময় বাধা দিতে এলে মাকেও কোপানো হয় এবং স্থানীয়রা সেই সময় গভীর রাতে দুইজনকে নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং ভোরে মারা যান মেয়ে আর সকালে 10:30টায় মারা যান তার মা। এটি যে ঘটিয়েছে সেটি হচ্ছে স্থানীয়রা বলছেন যে তার আগের স্বামী যাকে মারা হয়েছে তার স্বামী 1 মাস আগে ডিভোর্স হয়েছে, কিন্তু তারপর তিনি সেটা মানেননি, যে কারণে শ্বশুর বাড়িতে এসেছেন এবং স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়েছেন। আর এই বিষয়ে পুলিশ আমাদেরকে আরও নিশ্চিত করেছেন যে ধারালো অস্ত্র যেখান থেকে পাওয়া গেছে সেটি রুবেলের আশপাশের রুবেল, তার জামাই যে রুবেল মারা হয়েছে, যিনি মেরেছেন, রুবেলের বাড়ির আশপাশ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এমনটি পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে 2 জন নিহতের সবশেষ খবর। বগুড়ায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন বগুড়ার সহকর্মী। রাজধানীর চোর ডাকাত ছিনতাইকারীদের বেশিরভাগ 15 থেকে 30 বছর বয়সের উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে অপরাধ দমনে রমজানেও বিশেষ অভিযান পরিচালনা করবে ডিবি।
সকালে এক ব্রিফিংয়ে কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশের কমিশনার রেজাউল করিম মল্লিক। কেউ ডিবি পরিচয় তুলে নিলে বা সিভিল পোশাকে তল্লাশি করতে আসলে ডিবিতে অভিযোগ জানানোর আহ্বান জানান এই কর্মকর্তা। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। নতুন ব্যাটালিয়ন গঠনের কারণে উখিয়া সীমান্তে বিশৃঙ্খলা নিরসনের পাশাপাশি নিরাপত্তা জোরদার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে থাকায় বাংলাদেশকে মিয়ানমার সরকার সহ উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে বলে জানান তিনি। সকালে কক্সবাজারে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন ৬৪-র শাখার পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার এলাকা ধরেন সে থেকে মাল শীত হয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে। যোগাযোগ জনগণের সাথেই রাখতে হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি। 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। আমরা যদি তাদের বিরোধ দিতে পারি অতই আমাদের জন্য মঙ্গল। টঙ্গীর তুরাগ নদীর তীরের উপর বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ী বাসিন্দারা। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা ময়মনসিংহ সড়কের চলাচলকারীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, এই বেইলি ব্রিজ না থাকার কারণে স্থানীয়দের কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর প্রশাসন এখন পর্যন্ত কি কোনো আশ্বাস দিয়েছে? আসলে সকাল 11টার কিছুক্ষণ পরপরই যে গাজীপুরের যে টঙ্গী বাজার এলাকার যে ব্যবসায়ী এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা এই টঙ্গীর যে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর, সেই বিআরটি ফ্লাইওভারটিতে এসে তারা প্রথমে মানববন্ধন করে। এক পর্যায়ে তারা সেখানে কিন্তু বিক্ষোভ মিছিল সহকারে পুরো যে ফ্লাইওভারের প্রত্যেকটি লেন কিন্তু তারা বন্ধ করে দিয়ে, অর্থাৎ অবরোধ তারা তৈরি করে। এবং এতে আমরা দেখেছি যে এই ফ্লাইওভারে যত যান চলাচল ছিল সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে রাজধানীর পাশ থেকে যে সকল যানবাহনগুলো আসছিল, পাশাপাশি যেসব গাড়ি রাজধানীতে প্রবেশ করছিল, তাদেরকে বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে পড়তে হয়েছে। এবং এই অবরোধের মূল কারণটি হচ্ছে মূলত টঙ্গী ব্রিজের উপরে বিআরটির প্রকল্পের আওতাধীন একটি ফ্লাইওভার তৈরি করা হয়েছে। তবে এই ফ্লাইওভারটি হওয়ার পরে নিচের যে বেলি ব্রিজটি ছিল সেই ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে। যেটি ঠিকাদারদের একটি বেলি ব্রিজ রয়েছে সেটি ঠিকাদাররা তুলে নিয়েছে, এবং আরেকটি বেলি ব্রিজ যেটি সড়ক ও জনপথের, সেটি ভেঙে যাওয়ার পরে আর নতুন করে তৈরি করা হয়নি। যে কারণে নিচের সড়ক দিয়ে, অর্থাৎ যারা টঙ্গী বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের যে মালামালগুলো রাজধানীতে আনা নেওয়া করতে, পাশাপাশি পথচারীদের পারাপারের জন্য এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ব্রিজটি না থাকার কারণে কিন্তু বেশ দুর্ভোগ পাচ্ছিলেন এখানকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। যে কারণে তারা বেশ কয়েকদিন ধরে এই দাবিটি তুলছিলেন। তবে সেই দাবি পূরণ না হওয়ার কারণে কিন্তু তারা আজকে এই মানববন্ধন এবং সেই সড়ক অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। তো এখন প্রশাসনের এখানে সড়ক ও জনপদের পক্ষ থেকে তারা আশ্বাস দিয়েছেন যে টঙ্গী ব্রিজের উপরে তারা ব্রিজ স্থাপন করবে, যে কারণে তারা অবরোধ প্রত্যাহার করে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গীর বিআরটি ফ্লাইওভারের উপর থেকে সবশেষ তথ্য। টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে 3টি পরিকল্পনা জ্বালানি বিভাগের। প্রাথমিকভাবে সিএনজি ও এলএনজি করে ঢাকায় আসবে গ্যাস, এরপর পাইপলাইনে পাঠানো হবে দক্ষিণাঞ্চলে। তবে এলএনজি সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। মাঝার মাহবুবের প্রতিবেদন। 2000 সালের আগে ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র মিললেও নেওয়া হয়নি জাতীয় গ্রিডে। এরই মধ্যে গ্যাসের দৈনিক চাহিদা দাঁড়িয়েছে 4000 মিলিয়ন ঘনফুট। বিপরীতে উৎপাদন ও আমদানির পরেও ঘাটতি বেড়ে প্রায় 1500 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় বেশ কয়েক বছর ধরেই আলোচনার শীর্ষে ভোলার গ্যাস। পাইপলাইন নির্মাণে বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। তবে একচেটিয়া ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকায় নিতে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে বিশেষ আইন 2010-এর অধীনে বিনা দরপত্রে কাজ বাগিয়ে নেয় ইন্ট্রাকো সিএনজি। 5 আগস্টের পর কিছুদিন বন্ধ থাকলেও তার আগে 7 মাসে 47.5 টাকা দরে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে ইন্ট্রাকো।
বাপেক্স বলছে শাহবাজপুর, ভোলা উত্তর ও ইলিশা এই 3 খনিতে গ্যাসের মজুদ অন্তত 8 TCF। এতে খনন করা 9টি কূপ উৎপাদনে গেলে প্রতিদিন মিলবে প্রায় 300 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চলমান 5 কূপ থেকে মিলবে 150 মিলিয়ন ঘনফুটের বেশি। এই গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন 3টি পরিকল্পনা পেট্রোবাংলার। দীর্ঘমেয়াদী হিসেবে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা ও ফেনীতে হবে একাধিক পাইপলাইন। এতে খুলনা পর্যন্তই ব্যয় হবে 4.5 কোটি টাকা। তবে এর আগে দরপত্রের মাধ্যমে আপাতত ঢাকায় গ্যাস আসবে সিএনজি ও এলএনজি করে। পাইপলাইনে এখন হাত দেওয়া হয় 4 বছরের আগে এটা হবে না, তাহলে আমি কি গ্যাস নিয়ে আসবো না? এই কারণে বিকল্প হিসেবে এই যে সিএনজি, এলএনজি এগুলি চিন্তা করা হচ্ছে। প্রজেক্ট আমরা অলরেডি আপনার ভিজিট কমপ্লিট হয়েছে, আমরা প্রজেক্ট ডিপিপি তৈরির কাজ চলমান আমাদের। প্রতিদিন 60 মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে ভোলা থেকে। এর মধ্যে ইন্ট্রাকো 5 মিলিয়ন সিএনজি দিচ্ছে তিতাসকে। বাকি 5 মিলিয়নের মধ্যে 20 মিলিয়ন ঘনফুট তারা সরবরাহ করার কথা থাকলেও নতুন করে সিএনজি ও এলএনজির জন্য দরপত্র ছাড়বে পেট্রোবাংলা, যার মধ্যে অংশ নেবে ইন্ট্রাকো। এদিকে কোম্পানিটির পুরনো নথিপত্র খতিয়ে দেখা হবে জানালেও চুক্তির মেয়াদ পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করবে বললেন পেট্রোবাংলার চেয়ারম্যান। অনুমোদন দেওয়া হয়েছিল, বাট উনি ইন্ট্রাকো 1 MMCFD আনা তার জন্য খুব ডিফিকাল্ট। চুক্তি মেয়াদ শেষের পথে, এই কারণে অবশ্যই বিষয়গুলো বিবেচনা করা হবে। কারণ আপনি জানেন যে নতুন যত কিছুই হোক কোনোটাই এখন আর বিশেষ বিধানের আওতায় হবে না। 3000 PSI চাপে প্রতি সিলিন্ডারে ইন্ট্রাকো সিএনজি সরবরাহ করে 3500 ঘনমিটার। প্রতি ইউনিট 17 টাকায় কিনে তাদের বিক্রি 47 টাকা। বিপরীতে এলএনজি পড়বে 26 টাকা। অপরদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলেও নদীতে পাইপলাইন বসাতে ভাবতে হবে ঝুঁকি, খরচ ও বাস্তবায়নের বিষয়ে। তাই ভোলার গ্যাস এলএনজির মাধ্যমে সরবরাহের পরামর্শ এই বিশেষজ্ঞের। এখানে খরচটা শুধু পাইপলাইন না, নদী শাসন করা, নদীর চ্যানেল ঠিক রাখা, ওখানে যাতে অতিরিক্ত ইরোশন না হয়, এগুলো অনেক ফ্যাক্টর আছে। আপনি যদি একটা সেম ভলিউমের ট্যাঙ্ক নেন, সেই জায়গায় এলএনজি আপনি 600 গুণ গ্যাস পরিবহন করতে পারবেন, আর সিএনজি করলে আপনি 170 গুণ পরিবহন করতে পারবেন। আপনার খরচ একই। ঢাকায় এলএনজি সরবরাহে মেঘনা নদীতে তৈরি হবে ছোট টার্মিনাল। অপরদিকে পাইপলাইন হলে প্রাধান্য পাবে দক্ষিণের শিল্প খাত। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এরপর বৈদেশিক অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে প্রস্তাব যাবে উন্নয়ন অংশীদারদের কাছে। মাঝার মাহবুব, এখন ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসের ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ে শেষ হয় ট্রাম্প জেলেনস্কি বৈঠক। হয়নি বিরল খনিজ সম্পদের চুক্তি। এছাড়াও পুতিনকেও বিন্দু মাত্র ছাড় দিতে চান না ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এক পর্যায়ে তাকে অকৃতজ্ঞ বললেন মার্কিন প্রেসিডেন্ট। 2 নেতার কাদা ছোড়াছুড়িতে বাতিল হয় দুর্লভ খনিজ চুক্তি, এমনকি যৌথ সংবাদ সম্মেলনও। বিবিসির দাবি, প্রথা ভেঙে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন ট্রাম্পের পরিবর্তে প্রশাসনের কর্মকর্তারা। আরও জানাচ্ছেন নাফিয়া আরমান মরণ। সাবেক 2 অভিনেতার এমন বাকযুদ্ধ বড় পর্দার সামনে দেখলে হয়তো খুশি হতেন বিশ্ববাসী। তবে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ে তৈরি হলো ইতিহাস। শঙ্কা রয়েছে এর সঙ্গেই বদলে যেতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে পৌঁছান ভলোদিমির জেলেনস্কি। দুর্লভ খনিজ চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাঙ্ক্ষিত নিরাপত্তার নিশ্চয়তা চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট, যা প্রদানে ট্রাম্পের অস্বীকৃতির পরই বাধে বিপত্তি। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেন, চুক্তি না হলে ইউক্রেনকে সহায়তা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। এ সময় জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন ট্রাম্প। অপরদিকে জেলেনস্কি পরিষ্কার করে বলেন, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া অস্ত্রবিরতি মানবে না কিয়েভ। That's why we will never accept just ceasefire. It will not work without security guarantees. Security guarantees, maybe President is right about this document and other, but this document is not enough. Strong army is enough. You're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. I don't think it's going to be pretty, but you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position. But you're not acting at all thankful. And that's not a nice thing. বাকবিতণ্ডা এক পর্যায়ে গড়ায় উচ্চবাচ্যে, যা পুরো ওভাল অফিসে উত্তেজনা ছড়িয়ে দেয়। জেলেনস্কি বলেন, আটলান্টিক মহাসাগরের জন্য যুদ্ধের উত্তাপ টের পাচ্ছে না যুক্তরাষ্ট্র। এমন চলতে থাকলে শিগগিরই মার্কিনরা রুশ আগ্রাসনের শিকার হবেন।
প্রতিউত্তরে ট্রাম্প জানান, মার্কিনদের নিয়ে জেলেনস্কির চিন্তার প্রয়োজন নেই। During the war, everybody has problems. দুই সরকার প্রধানের বাকবিতণ্ডার এক পর্যায়ে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। পুতিন কূটনীতিকে মূল্য দেননি বলে অভিযোগ করেন জেলেনস্কি। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, এই কূটনীতিই ইউক্রেনকে ধ্বংস করে ফেলতে পারে, যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র। ওভাল অফিসে বসে ট্রাম্পের সঙ্গে কথা কাটাকাটিকে অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি। He killed our people and he didn't exchange prisoners. We signed the exchange of prisoners, but he didn't do it. ট্রাম্প ও ভ্যান্সের পাশাপাশি মার্কিন মিডিয়াও জেলেনস্কিকে উদ্ভট প্রশ্নের মাধ্যমে ছোট করতে শুরু করে, যদিও তা বেশ ভালোভাবেই সামলান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তর্কযুদ্ধের কারণে ভেস্তে যায় চুক্তি, এমনকি প্রথা অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলন হবার কথা থাকলেও সেটিও হয়নি। ওভাল অফিসে প্রবেশের সময় ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ট্রাম্প স্বাগত জানালেও ফেরার পথে জেলেনস্কিকে বিদায় দেন হোয়াইট হাউসের কর্মীরা। বিবিসির প্রতিবেদন বলছে, ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি শান্তি চাইছেন না, মন পরিবর্তন করলেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন। অন্যদিকে জেলেনস্কির দাবি, শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি অসম্ভব। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মাফিয়ার মতো আচরণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে ঘটে যাওয়া দুই প্রেসিডেন্টের বাকযুদ্ধ দেখে এমন মন্তব্য করেছেন খোদ মার্কিন বিশ্লেষক। অপরদিকে ট্রাম্প অপমান করার পরও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন রেখে কথা বলেছেন জেলেনস্কি। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকযুদ্ধ এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। দুই প্রেসিডেন্টের এই বৈঠক কোনো রুদ্ধদ্বার আলোচনা নয়, বরং পুরোটা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমের সামনে। তাই নজিরবিহীন এই ঘটনায় বাকরুদ্ধ বিশ্ববাসী। তাদের লম্বা সময়ের এই বৈঠকে শুধু যে বাকবিতণ্ডা হয়েছে তা নয়, শুরুর দিকে দুই প্রেসিডেন্টের হাস্যরস ও পরস্পরের প্রতি বিনয়ী ভাবও লক্ষ্য করা যায়। তবে যখনই ট্রাম্প জেলেনস্কিকে বারবার যুদ্ধবিরতি চুক্তির কথা বলেন, তাও আবার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত ছাড়াই, তখনই কিছুটা কঠিন ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তার যুক্তি, রাশিয়া 25 বারের বেশি তাদের চুক্তি ভঙ্গ করেছে, তাই তাদের কথায় কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাই একমাত্র উপায় হলো ইউক্রেনে মার্কিন সেনা ও এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তাদের ভূখণ্ডের নিরাপত্তা দেয়া। Security, when we speak about security guarantees, when the Europeans are ready for contingents, they need USA backstop. তবে জেলেনস্কি বিনয়ের সুরে কথা বললেও ট্রাম্প উত্তর দেন খুব কর্কশভাবে। আর ট্রাম্পের আচরণে বিশ্বজুড়ে তাকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। এমনকি খোদ মার্কিন বিশ্লেষকরাও কটাক্ষ করছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের। fact that this looked like some kind of mafia shakedown. You better do this, you better sign this, or it was just the rudeness of it. It's not so much the issue itself, although I think they disagree with the issue too. But it was really how bad the American leadership looked. Mr. President. অপরদিকে দেখা যায় মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছ থেকে তিক্ত ব্যবহার পাওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সম্মান রেখে কথা বলেন ভলোদিমির জেলেনস্কি। যদিও ট্রাম্পের সঙ্গে প্রতিবাদী ভাষায় কথা বলায় অনুতপ্ত নন তিনি। I respect President and I respect American people, and if I don't know if I think that we have to be very open and very honest. You're in no position to dictate what we're going to feel. দুই দেশের প্রেসিডেন্টের কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প বারবারই জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে সম্বোধন করছিলেন। দেখা যায় ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখায় যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 33 বার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার লড়াই করজিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের শেষ ম্যাচে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম 2 ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংলিশরা। আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে
টেম্বা বাভুমার দল। ওয়ানডেতে দুই দলের মোট ৭০ বারের দেখায় প্রোটিয়াদের জয় ৩৪টিতে আর ইংলিশদের জয় ৩০টিতে। ফলাফল আসেনি বাকি ৬ ম্যাচে। এবারের আসরে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কেবলমাত্র ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানের বড় ব্যবধানে হারাতে পারে কিংবা পরে ব্যাটিং করে ১১.১ ওভারে ম্যাচ জিতে তবে সেমির টিকিট মিলবে আফগানদের। এখন ঢাকায় শিরোনামগুলো আরও একবার। উখিয়া সীমান্তে বিশৃঙ্খলা নিরসনের পাশাপাশি নিরাপত্তা জোরদারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর হবে বিজেপি। যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে, যোগাযোগ জনগণের সাথে রাখতে হচ্ছে। শরীয়তপুরে ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি। ২ জনের মৃত্যু। বগুড়ায় বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা। রমজানের বাজারে তেল চিনির সংকট নিয়ে দুশ্চিন্তা, দাম বাড়ার শঙ্কা। বেগুন, শসা, গাজর, লেবুর দাম চড়া। It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I want this. এবং ট্রাম্প জেলেনস্কি উত্তপ্ত বৈঠকে হয়নি খনিজ চুক্তি। নিরাপত্তার নিশ্চয়তা চাই ইউক্রেন। অকৃতজ্ঞ বললেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।